বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। এই গল্পটি প্রথম প্রকাশিত হয় সন্দেশ পত্রিকায় 1975 খ্রিস্টাব্দে। প্রধান চরিত্রে ফেলুদা, তোপসে, কালীকিঙ্কর মজুমদার, রাজেন বাবু, বিশ্বনাথ মজুমদার, গোকুল, ড্রাইভার মণিলাল, সাব ইন্সপেক্টর সরকার এবং টিয়া পাখি। তোপসে ও অন্যান্য ভূমিকায় দীপ, ফেলুদা, সব্যসাচী চক্রবর্তী। শুরু হচ্ছে ঘুরঘুটিয়ার ঘটনা। গ্রাম ঘুরঘুটিয়া, পোস্ট অফিস পলাশী, জেলা নদিয়া, ৩রা নভেম্বর 1974। শ্রী প্রদোষচন্দ্র মিত্র মহাশয় সমীপেষু। সবিনয় নিবেদন, আপনার কীর্তিকলাপের বিষয় অবগত হইয়া আপনার সহিত একটিবার সাক্ষাতের বাসনা জাগিয়াছে। ইহার একটি বিশেষ উদ্দেশ্যও আছে অবশ্যই, সেটি আপনি আসিলে জানিতে পারিবেন। আপনি যদি ৭৩ বৎসরের বৃদ্ধের এই অনুরোধ রক্ষা করিতে সক্ষম হন, তবে অবিলম্বে পত্র মারফত জানাইলে বাধিত হইব। ঘুরঘুটিয়া আসিতে হইলে পলাশী স্টেশনে নামিয়া ৫.৫ মাইল দক্ষিণে যাইতে হয়। শিয়ালদহ হইতে একাধিক ট্রেন আছে। তন্মধ্যে ৩৬৫ আপ লালগোলা প্যাসেঞ্জার দুপুর ১টা ৫৮ ছাড়িয়া সন্ধে ৬টা ১১ পলাশী পৌঁছায়। স্টেশনে আমার গাড়ি থাকিবে। আপনি রাত্রে আমারই গৃহে অবস্থান করিয়া পরদিন সকালে ১০:৩০ একই ট্রেন ধরিয়া কলিকাতায় ফিরিতে পারিবেন। ইতি আশীর্বাদক শ্রী কালীকিঙ্কর মজুমদার। চিঠিটা পড়ে ফেলুদাকে ফেরত দিয়ে বললাম, পলাশী মানে কি সেই যুদ্ধের পলাশী? আর কটা পলাশী আছে ভাবছিস বাংলাদেশে? বলল ফেলুদা। তবে তুই যদি ভাবিস যে সেখানে এখনো অনেক ঐতিহাসিক চিহ্ন ছড়িয়ে রয়েছে, তাহলে খুব ভুল করবি। কিচ্ছু নেই। এমনকি সিরাজউদ্দৌলার আমলে যে পলাশবন থেকে পলাশীর নাম হয়েছিল, তার একটি গাছও এখন নেই। তুমি কি যাবে? ফেলুদা চিঠিটার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে বলল, বুড়ো মানুষ ডাকছে এভাবে, তাছাড়া উদ্দেশ্যটা কি সেটা জানারও একটা কৌতূহল হচ্ছে। আর সবচেয়ে বড় কথা, পাড়াগাঁয়ে শীতকালের সকাল সন্ধেতে মাঠের ওপর কেমন একটা ধোঁয়া জমে থাকে দেখেছিস? গাছগুলোর গুঁড়ি আর মাথার ওপরটা খালি দেখা যায়। আর সন্ধেটা নামে ঝপ করে, আর তারপরেই কনকনে ঠান্ডা। আর না, এসব কতকাল দেখিনি। তবে দে তো একটা পোস্টকার্ড। চিঠি পৌঁছতে ৩-৪ দিন লেগে যেতে পারে হিসেব করেই ফেলুদা যাওয়ার তারিখটা জানিয়েছিল কালীকিঙ্কর মজুমদারকে। আমরা সেই অনুযায়ী ৩৬৫ আপ লালগোলা প্যাসেঞ্জারে চেপে পলাশী পৌঁছলাম ১২ই নভেম্বর রবিবার সন্ধে ৬:৩০। ট্রেনের কামরা থেকেই ধান ক্ষেতের ওপর ঝপ করে সন্ধে নামা দেখছি। স্টেশনে যখন পৌঁছলাম তখন চারিদিকে বাতিটাতি জ্বলে গেছে, যদিও আকাশ পুরোপুরি অন্ধকার হয়নি। কালেক্টর বাবুর কাছে টিকিট দিয়ে বাইরে বেরিয়ে যে গাড়িটা চোখে পড়ল, সেটাই যে মজুমদার মশাইয়ের গাড়ি, তাতে কোনো সন্দেহ নেই। এরকম গাড়ি আমি কখনো দেখিনি। ফেলুদা বলল, ছেলেবেলায় একাধটা দেখে থাকতে পারে, তবে নামটা শোনা এটুকু বলতে পারে। কাপড়ের হুডওয়ালা অ্যাম্বাসেডারের চেয়ে ১.৫ লম্বা আমেরিকান গাড়ি, নাম হাফ মোবিল। গায়ের গাঢ় লাল রং এখানে ওখানে চটে গেছে। হুডের কাপড়ে ৩ জায়গায় তাপ্পি। তাও কেন জানি গাড়িটাকে দেখলে বেশ সমীহ হয়। এমন গাড়ির সঙ্গে উর্দি পড়া ড্রাইভার থাকলে মানাতো ভালো। যিনি রয়েছেন তিনি পরে আছেন সাধারণ ধুতি আর সাদা শার্ট। তিনি গাড়িতে হেলান দিয়ে সিগারেট খাচ্ছিলেন। আমাদের এগিয়ে আসতে দেখে সেটা ফেলে দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, মজুমদার বাড়িতে যাবেন আপনারা? আগে হ্যাঁ, বলল ফেলুদা। ঘুরঘুটিয়া। আসুন। ড্রাইভার দরজা খুলে দিলেন। আমরা ৪০ বছরের পুরনো গাড়ির ভেতর ঢুকে সামনের দিকে পা ছড়িয়ে হেলান দিয়ে আরাম করে বসলাম। ড্রাইভার হ্যান্ডেল মেরে স্টার্ট দিয়ে গাড়ি ঘুরঘুটিয়ার দিকে রওনা করিয়ে দিলেন। রাস্তা ভালো নয়, গাড়ির স্প্রিংও পুরনো, তাই আরাম বেশিক্ষণ টিকল না।
তবুও পলাশির বাজার ছাড়িয়ে গাড়ি গ্রামের খোলা রাস্তায় পড়তেই চোখ আর মন একসঙ্গেই জুড়িয়ে গেল। ফেলুদা ঠিকই বলেছিল, ধানে ভরা ক্ষেতের ওপর গাছপালায় ঘেরা ছোট ছোট গ্রাম দেখা যাচ্ছে, আর তারই আশেপাশে জমাট বাঁধা ধোঁয়া ছড়িয়ে বিছিয়ে আছে মেঘের মতো মাটি থেকে ৮-১০ হাত উপরে। চারিদিকে দেখে মনে হচ্ছিল একেই বোধহয় বলে ছবির মতো সুন্দর। এরকম একটা জায়গায় যে আবার একটা পুরনো জমিদার বাড়ি থাকতে পারে সেটা বিশ্বাসই হচ্ছিল না। কিন্তু মিনিট ১০ চলার পর রাস্তার দুপাশের গাছপালা দেখে বুঝতে পারলাম আম জাম কাঁঠাল ভরা একটা বাগানের মধ্যে দিয়ে চলেছি। তারপর রাস্তাটা ডান দিকে ঘুরে একটা পোড়ো মন্দির পেরোতেই সামনে দেখতে পেলাম নহবতখানা সমেত একটা শ্যাওলা ধরা প্রকাণ্ড সাদা ফটক। আমাদের গাড়িটা ৩ বার হর্ন দিয়ে ফটকের ভেতরে ঢুকতেই সামনে বিশাল বাড়িটা বেরিয়ে পড়ল। পেছনে সন্ধ্যার আকাশ থেকে লালটা লুবে গিয়ে এখন শুধু একটা গাঢ় বেগুনি ভাব রয়েছে। অন্ধকার বাড়িটা আকাশের সামনে একটা পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে। বাড়িটার অবস্থা যে প্রায় জাদুঘরে রাখার মতো সেটা কাছে গিয়েই বুঝতে পারলাম। দেওয়ালে শ্যাঁতা ধরেছে, সর্বাঙ্গে পলেস্তারা খসে গিয়ে ইঁট বেরিয়ে পড়েছে। সেই ইঁটের মধ্যেও আবার ফাটল ধরে তার ভেতর থেকে গাছপালা গজিয়েছে। গাড়ি থেকে নেমে ফেলুদা প্রশ্ন করল, এদিকে ইলেকট্রিসিটি নেই বোধহয়? আগে না, বলল ড্রাইভার। 3 বছর ধরে শুনছি আসবে আসবে, কিন্তু এখনো পর্যন্ত আসেনি। আমরা যেখানে দাঁড়িয়েছি সেখান থেকে উপর দিকে চাইলে দোতলার অনেকগুলো ঘরের জানলা দেখা যায়, কিন্তু তার একটাতেও আলো আছে বলে মনে হয় না। ডান দিকে কিছু দূরে ঝোপঝাড়ের ফাঁক দিয়ে একটা ছোট্ট ঘর দেখা যাচ্ছে, যাতে টিমটিম করে একটা লণ্ঠন জ্বলছে। বোধহয় মালি বা দারোয়ান বা ওই রকম কেউ থাকে ঘরটাতে। মনে মনে বললাম, ফেলুদা ভালো করে খোঁজ খবর না নিয়ে কোথায় এসে হাজির হলো কে জানে। একটা লণ্ঠনের আলো এসে পড়ল বাড়ির সদর দরজা দিয়ে বাইরের জমিতে। তারপরেই একজন বুড়ো চাকর এসে দরজার মুখটাতে দাঁড়ালো। ইতিমধ্যে ড্রাইভার গাড়িটাকে নিয়ে গেছে বোধহয় গ্যারেজের দিকে। চাকরটা ভুরু কুঁচকে একবার আমাদের দিকে দেখে নিয়ে বলল, ভেতরে আসুন। আমরা দুজনে তার পেছন পেছন বাড়ির ভেতর ঢুকলাম। লম্বায় চওড়ায় বাড়িটা যে অনেকখানি জায়গা জুড়ে আছে সেটা বেশ বুঝতে পারছিলাম, কিন্তু আর সবই কেমন যেন ছোট ছোট। দরজাগুলো বেঁটে বেঁটে, জানলাগুলো কলকাতার যে কোনো সাধারণ বাড়ির জানলার অর্ধেক। ছাদটা প্রায় হাত দিলে ছোঁয়া যায়। ফেলুদাকে জিজ্ঞেস করতে বলল, ১৫০-২০০ বছর আগের বাংলাদেশের গ্রামের জমিদার বাড়িগুলো বেশিরভাগই নাকি এই রকমই ছিল। লম্বা বারান্দা পেরিয়ে ডান দিকে ঘুরে সিঁড়ি দিয়ে ওপরে উঠতেই একটা আশ্চর্য নতুন জিনিস দেখলাম। ফেলুদা বলল, একে বলে চাপা দরজা। ডাকাতদের আটকাবার জন্য এরকম দরজা তৈরি হতো। এ দরজা বন্ধ করলে আর খাড়া দাঁড়িয়ে থাকে না, ভাঁজ হয়ে মাথার উপরে সিলিংয়ের মতো তেরচাভাবে শুয়ে পড়ে। দরজার গায়ে যে ফুটোগুলো দেখছিস সেগুলো দিয়ে বল্লম ঢুকিয়ে ডাকাতদের খুঁচিয়ে তাড়ানো হতো। দরজা পেরিয়ে একটা লম্বা বারান্দা, তার শেষ মাথায় কুলুঙ্গিতে একটা প্রদীপ জ্বলছে। তারই পাশে একটা দরজা দিয়ে একটা ঘরে গিয়ে ঢুকলাম আমরা তিনজনে। এই ঘরটা বেশ বড়, আরো বড় মনে হতো যদি এত জিনিসপত্র না থাকতো। একটা প্রকাণ্ড খাট ঘরের প্রায় অর্ধেকটা দখল করে আছে। তার মাথার দিকে বাঁ পাশে একটা টেবিল, তার পাশে একটা সিন্দুক। এছাড়া চেয়ার রয়েছে 3টে, একটা এমনি আলমারি, আর মেঝে থেকে ছাদ অবধি বইয়ে ঠাসা একটা বুকশেলফ। আর রয়েছে খাটের ওপর কম্বল মুড়ি দিয়ে শোয়া একজন বৃদ্ধ ভদ্রলোক। টেবিলের উপর রাখা একটা মোমবাতির আলো তার মুখে পড়ছে, আর সেই আলোতে বুঝতে পারছি
সাদা দাড়ি গোঁফের ফাঁক দিয়ে ভদ্রলোক আমাদের দিকে চেয়ে হাসছেন। বসুন, বললেন কালীকিঙ্কর মজুমদার। নাকি বসো বলবো? তুমি তো দেখছি বয়সে আমার চেয়ে অর্ধেকেরও বেশি ছোট। তুমি বলি কি বলো? নিশ্চয়ই। ফেলুদা আমার কথা চিঠিতেই লিখে দিয়েছিল, এখন আলাপ করিয়ে দিল। একটা জিনিস লক্ষ্য করলাম যে আমাদের দুজনেরই নমস্কারের উত্তরে উনি কেবল মাথা নাড়লেন। খাটের সামনেই দুটো পাশাপাশি চেয়ারে বসলাম আমরা দুজনে। চিঠিটা পেয়ে কৌতূহল হয়েছিল নিশ্চয়ই? ভদ্রলোক হালকা হেসে জিজ্ঞেস করলেন। না হলে আর এতদূর আসি? বেশ বেশ। মজুমদার মশাই সত্যি খুশি হয়েছেন, এটা বেশ বোঝা যাচ্ছিল। না এলে আমি দুঃখ পেতাম, মনে করতাম তুমি দাম্ভিক। আর তাছাড়া তুমিও একটা পাওনা থেকে বঞ্চিত হতে। অবশ্যই জানি না এই সব বই তোমার আছে কিনা। ভদ্রলোকের দৃষ্টি টেবিলের দিকে ঘুরে গেল। 4টে মোটা মোটা বই রাখা রয়েছে মোমবাতির পাশেই। ফেলুদা উঠে গিয়ে বইগুলো নেড়ে চেড়ে দেখে বলল, সর্বনাশ, এ যে দেখছি খুবই দুষ্প্রাপ্য বই, আর প্রত্যেকটা আমার পেশা সম্পর্কে। আপনি নিজে কি কোনো কালে? না, ভদ্রলোক হেসে বললেন, আমি নিজে কোনোদিনই গোয়েন্দাগিরি করিনি। ওটা বলতে পারো আমার যুবা বয়সের একটা শখ বা হবি। আজ থেকে 52 বছর আগে আমাদের পরিবারে একটা খুন হয়, পুলিশ লাগানো হয়। ম্যালকম বলে এক সাহেব গোয়েন্দা খুনি ধরে দেয়। সেই ম্যালকমের সঙ্গে কথাবার্তা বলে আমার গোয়েন্দাগিরি সম্পর্কে কৌতূহল হয়। তখনই এইসব বই কিনি। সেই সঙ্গে অবশ্যই গোয়েন্দা কাহিনী পড়ারও খুব শখ ছিল। এমএল গ্যাবোরিওর নাম শুনেছ? হ্যাঁ হ্যাঁ, উৎসাহের সঙ্গে বলে উঠল ফেলুদা। ফরাসি লেখক, প্রথম ডিটেকটিভ উপন্যাস লেখেন। মাথা নেড়ে বললেন কালীকিঙ্কর মজুমদার। তার সব কটা বই আমার আছে। আর তাছাড়া এডগার অ্যালান পো, কনান ডয়েল, এ তো আছেই। বই যা কিনেছি তার সবই 40 বছর বা তারও বেশি আগে। তার চেয়ে বেশি আধুনিক কিছু নেই আমার কাছে। আজকাল অবশ্যই এই লাইনের কাজ অনেক বেশি অগ্রসর হয়েছে, অনেক সব নতুন বৈজ্ঞানিক উপায় আবিষ্কার হয়েছে। তবে তোমার বিষয়ে যেটুকু জেনেছি তাতে মনে হয় তুমি আরও সরলভাবে, প্রধানত মস্তিষ্কের উপর নির্ভর করে কাজ করো, আর বেশ সাকসেসফুলি করছো। কথাটা ঠিক বলেছি কি? সাকসেসের কথা জানি না, তবে পদ্ধতি সম্বন্ধে যেটা বললেন সেটা ঠিক। সেটা জেনেই আমি তোমাকে ডেকেছি। ভদ্রলোক একটু থামলেন। ফেলুদা নিজের জায়গায় ফিরে এসেছে। মোমবাতির স্থির শিখাটার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে কালীকিঙ্কর বাবু বললেন, আমার যে শুধু 70-এর ওপর বয়স হয়েছে তা নয়, আমার শরীরও ভালো নেই। আমি চলে গেলে এইসব বইয়ের কি দশা হবে জানি না। তাই ভাবলাম অন্তত এই কটা যদি তোমার হাতে তুলে দিতে পারি তাহলে এগুলোর যত্ন হবে, কদর হবে। ফেলুদা অবাক হয়ে তাকের বইগুলোর দিকে দেখছিল। বলল, এ সবই কি আপনার নিজের বই? কালীকিঙ্কর বাবু বললেন, বইয়ের শখ মজুমদার বংশে একমাত্র আমারই। আর নানা বিষয়ে যে উৎসাহ ছিল আমার, সেটা নিশ্চয়ই বুঝতে পারছ। তা তো বটেই। আর্কিওলজির বই রয়েছে, আর্টের বই, বাগান সম্বন্ধে বই, ইতিহাস, জীবনী, ভ্রমণ কাহিনী, এমনকি থিয়েটারের বইও তো দেখছি। তার মধ্যে কিছু বেশ নতুন বলে মনে হচ্ছে। এখনো বই কেনেন নাকি? তা কিনি বই কি। রাজেন বলে আমার একটি ম্যানেজার গোছের লোক আছে। তাকে মাসে 2-3 বার করে কলকাতায় যেতে হয়। তখন লিস্ট করে দিই, ও কলেজ স্ট্রিট থেকে নিয়ে আসে।
ফেলুদা টেবিলের ওপর রাখা বইগুলোর দিকে দেখে বলল, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো বুঝতে পারছি না। কালীকিঙ্কর বাবু বললেন, বইগুলো নিজের হাতে করে তোমার হাতে তুলে দিতে পারলে আরো বেশি খুশি হতাম, কিন্তু আমার দুটো হাতই অকেচো হয়ে গেছে। আমরা দুজনেই একটু অবাক হয়ে ভদ্রলোকের দিকে চাইলাম। উনি হাত দুটো কম্বলের তলায় ঢুকিয়ে রেখেছেন ঠিকই, কিন্তু সেটার যে কোনো বিশেষ কারণ আছে সেটা বুঝতে পারিনি। আর্থরাইটিস জানো তো, যাকে সোজা বাংলায় বলে গেঁটে বাত। হাতের আঙুলগুলো আর ব্যবহার করতে পারি না। এখন অবশ্যই আমার ছেলে কিছুদিন হলো এখানে এসে রয়েছে, নইলে আমার চাকর গোকুলই আমাকে খাইয়ে টাইয়ে দেয়। আপনার চিঠিটা কি আপনার ছেলে লিখেছিলেন? না, ওটা লিখেছিল রাজেন। বৈষয়িক ব্যাপারগুলো ওই দেখে। ডাক্তার ডাকার দরকার হলে গাড়ি করে গিয়ে নিয়ে আসে বহরমপুর থেকে। পলাশিতে ভালো ডাক্তার নেই। লক্ষ্য করছিলাম ফেলুদার দৃষ্টি মাঝে মাঝে চলে যাচ্ছে ঘরের কোণে রাখা সিন্দুকটার দিকে। ও বলল, আপনার সিন্দুকটার একটু বিশেষত্ব আছে বলে মনে হচ্ছে। তালা চাবির ব্যবস্থা নেই দেখছি, কম্বিনেশনে খোলে বুঝি? কালীকিঙ্কর বাবু হেসে বললেন, ঠিকই ধরেছ, একটা বিশেষ সংখ্যা আছে, সেই অনুযায়ী নবটা ঘোরালে তবে খোলে। এসব অঞ্চলে এককালে ডাকাতের খুব উপদ্রব ছিল জানো তো। আমার পূর্বপুরুষই তো ডাকাতি করে জমিদার হয়েছে, তারপর আবার আমরাই ডাকাতের হাতে লাঞ্ছনা ভোগ করেছি। তাই মনে হয়েছিল তালার বদলে কম্বিনেশন করলে হয়তো আরেকটু নিরাপদ হবে। কথাটা শেষ করে ভদ্রলোক ভুরুকুঁচকে কি যেন ভাবলেন। তারপর তার চাকরের নাম ধরে একটা হাঁক দিলেন, গোকুল। প্রায় সঙ্গে সঙ্গে বুড়ো গোকুল এসে হাজির হল। কালীকিঙ্কর বাবু বললেন, একবার খাঁচাটা আনো তো গোকুল, হেঁদের দেখাবো। গোকুল কয়েক সেকেন্ডের মধ্যেই একটা খাঁচায় একটা টিয়া নিয়ে এসে হাজির। মোমবাতির আলোয় টিয়ার চোখ দুটো জ্বলজ্বল করছে। কালীকিঙ্কর বাবু পাখিটার দিকে চেয়ে বললেন, বলো তো মা, ত্রিনয়ন ত্রিনয়ন, বলো তো। কিছুক্ষণ সব চুপচাপ। তারপর আশ্চর্য পরিষ্কার গলায় পাখি বলে উঠল, ত্রিনয়ন, ও ত্রিনয়ন। আমি তো পাখিকে এত পরিষ্কার কথা বলতে কখনো শুনিনি। কিন্তু ওখানেই শেষ নয়, সঙ্গে আরো দুটো কথা জুড়ে দিল টিয়া। একটু জিরো, একটু জিরো। তারপর আবার পুরো কথাটা পরিষ্কার করে বলে উঠল টিয়া। ত্রিনয়ন, ও ত্রিনয়ন, একটু জিরো। ফেলুদার ভুরু কুঁচকে গেছে। বলল, ত্রিনয়নকে? কালীকিঙ্কর বাবু হো হো করে হেসে উঠে বললেন, সেটা বলবো না তোমাকে, শুধু এইটুকু বলবো যে যেটা বলছে সেটা হলো একটা সংকেত। 12 ঘন্টা সময় আছে তোমার। দেখো তো তুমি সংকেতটা বার করতে পারো কিনা। আমার সিন্দুকের সঙ্গে সংকেতটার যোগ আছে, বলে দিলাম। ফেলুদা বলল, টিয়াকে ওটা শেখানোর পেছনে কোনো উদ্দেশ্য আছে কিনা সেটা জানতে পারি কি? নিশ্চয়ই পারো, বললেন কালীকিঙ্কর মজুমদার। বয়সের সঙ্গে অধিকাংশ মানুষের স্মরণ শক্তি কমে আসে, সেটা জানো তো। বছর 3 আগে একদিন সকালে হঠাৎ দেখি সিন্দুকের সংকেতটা মনে আসছে না। বিশ্বাস করবে, সারা দিন চেষ্টা করেও নম্বরটা মনে করতে পারিনি। শেষটায় মনে পড়ল মাঝরাত্রিরে। নম্বরটা লিখেও রাখিনি কোথাও, কারণ কখন যে কার কি অভিসন্ধি হয় সেটা তো বলা যায় না। তাই মনে হয়েছিল ওটা মাথায় রাখাই ভালো।
আমার ছেলে জানতো, কিন্তু সে থাকে বাইরে বাইরে। তাই পরদিনই একটা টিয়া সংগ্রহ করে নম্বরটা একটা সাংকেতিক চেহারা দিয়ে পাখিটাকে পড়িয়ে দিই। এখনো মাঝে মাঝেই সংকেতটা বলে ওঠে। অন্য পাখিরা যেমন বলে রাধা কিষাণ বা ঠাকুর বাদ দাও। ফেলুদা সিন্দুকটার দিকে দেখছিল। হঠাৎ ভ্রুকুটি করে চেয়ার থেকে উঠে এগিয়ে গেল সেটার দিকে। তারপর ফিরে এসে টেবিলের ওপর থেকে মোমবাতিটা তুলে নিয়ে আবার ফিরে গেল সিন্দুকটার দিকে। কি দেখছো ভাই? বললেন কালীকিঙ্কর বাবু। তোমার ডিটেকটিভের চোখে কিছু ধরা পড়লো নাকি? ফেলুদা সিন্দুকের সামনেটা পরীক্ষা করে বলল, আপনার সিন্দুকের দরজার ওপর কিঞ্চিত বলপ্রয়োগ করা হয়েছে বলে মনে হয়। বোধহয় কেউ দরজাটা খুলতে চেষ্টা করেছিল। কালীকিঙ্কর বাবু গম্ভীর হয়ে গেলেন। তুমি এ বিষয়ে নিশ্চিত? ফেলুদা মোমবাতিটা আবার টেবিলের ওপর রেখে বলল, ঝাড়পোছ করতে গিয়ে এরকম দাগ পড়বে বলে মনে হয় না, কিন্তু এ ধরনের ঘটনার কোনো সম্ভাবনা আছে কি সেটা আপনিই ভালো বলতে পারবেন। কালীকিঙ্কর বাবু একটু ভেবে বললেন, বাড়িতে লোক বলতে তো আমি, গোকুল, রাজেন, আমার ড্রাইভার মণিলাল, ঠাকুর আর মালি। আমার ছেলে বিশ্বনাথ দিন 5 হলো এসেছে। ও থাকে কলকাতায়, ব্যবসা করে। আমার সঙ্গে যোগাযোগ বিশেষ নেই। এবারে এসেছে ওই যা বললাম আমার অসুখের খবর পেয়ে। গত সোমবার সকালে আমার বাগানের বেঞ্চিটায় বসেছিলাম। ওঠার সঙ্গে সঙ্গে চোখে অন্ধকার দেখে আবার বেঞ্চিতেই পড়ে যাই। রাজেন পলাশী থেকে বিশ্বনাথকে ফোন করে দেয়। ও পরদিনই ডাক্তার নিয়ে চলে আসে। মনে হচ্ছে একটা ছোটখাটো হার্ট অ্যাটাক হয়ে গেল। যাই হোক, আমার এমনিতেও আর বেশি দিন নেই সেটা আমি জানি। এই শেষ কটা দিন কি সংশয়ের মধ্যে কাটাতে হবে? আমার ঘরে ঢুকে ডাকাত আমার সিন্দুক ভাঙবে। ফেলুদা কালীকিঙ্কর বাবুকে আশ্বাস দিল, আমার সন্দেহ নির্ভুল নাও হতে পারে। হয়তো সিন্দুকটা যখন প্রথম বসানো হয়েছিল তখনই ঘষাটা লেগেছিল। দাগগুলো টাটকা না পুরনো সেটা এই মোমবাতির আলোতে বোঝা যাচ্ছে না। কাল সকালে আরেকবার দেখব। আপনার চাকরটি বিশ্বাসী তো? গোকুল আছে প্রায় 30 বছর। আর রাজেনবাবু? রাজেনও পুরনো লোক, মনে তো হয় বিশ্বাসী। তবে ব্যাপারটা কি জানো, আজ যে বিশ্বাসী কাল সে যে বিশ্বাসঘাতকতা করবে না এমন তো কোনো গ্যারান্টি নেই। ফেলুদা মাথা নেড়ে কথাটায় সায় দিয়ে বলল, যাই হোক, গোকুলকে বলবেন একটু দৃষ্টি রাখতে। আমার মনে হয় না চিন্তার কোনো কারণ আছে। যাক। কালীকিঙ্কর বাবুকে খানিকটা আশ্বস্ত বলে মনে হলো। আমরা উঠে পড়লাম। ভদ্রলোক বললেন, গোকুল তোমাদের ঘর দেখিয়ে দেবে। লেপ, কম্বল, তোষক, বালিশ, মশারি সব কিছুরই ব্যবস্থা আছে। বিশ্বনাথ একটু বহরমপুরে গেছে, এই ফিরল বলে। ও এলে তোমরা খাওয়া দাওয়া করে নিও। কাল সকালে যাওয়ার আগে যদি চাও তো আমার গাড়িতে করে আশেপাশে একটু ঘুরে দেখে নিও। যদিও দ্রষ্টব্য বলে খুব যে একটা কিছু আছে তা নয়। ফেলুদা টেবিলের ওপর থেকে বইগুলো নিয়ে এলো। গুড নাইট করার আগে কালীকিঙ্কর বাবু আর একবার হেয়ালির কথাটা মনে করিয়ে দিলেন। ওটার সমাধান করতে পারলে তোমাকে আমার গ্যাপোরিও সেটটা উপহার দেব। গুড নাইট। গোকুল আমাদের সঙ্গে নিয়ে দুটো বারান্দা পেরিয়ে আমাদের ঘর দেখিয়ে দিল। আগে থেকেই ঘরে একটা লণ্ঠন রাখা ছিল। সুটকেস আর হোল্ডলও দেখলাম ঘরের এক কোণে রাখা রয়েছে। কালীকিঙ্কর বাবুর ঘরের চেয়ে এই ঘরটা ছোট হলেও
জিনিসপত্র কম থাকাতে হাঁটা চলার জায়গা এটাতে একটু বেশি। ফর্সা চাদর পাতা খাটের ওপর বসে ফেলুদা বলল, সংকেতটা মনে পড়ছে তপসে? এই রে, ত্রিনয়ন নামটা মনে আছে, কিন্তু সমস্ত সংকেতটা জিজ্ঞেস করে ফেলুদা পেঁচে ফেলে দিয়েছে। পারলি না তো? ঝোলা থেকে আমার খাতাটা বার করে সংকেতটা লিখে ফেল। গেবরিয়ার বইগুলোর উপর বেজায় লোভ হচ্ছে। খাতা পেন্সিল নিয়ে বসার পর ফেলুদা বলল, আর আমি গোটা গোটা অক্ষরে লিখে ফেললাম, ত্রিনয়ন ও ত্রিনয়ন একটু জিরো। লিখে নিজেরই মনে হলো, এ আবার কিরকমের সংকেত? এ তো মাথা মুন্ডু কিছুই বোঝা যায় না। ফেলুদা এর সমাধান করবে কি করে? ফেলুদা এদিকে বিছানা ছেড়ে উঠে গিয়ে জানলা খুলে বাইরে দেখছে। জ্যোৎস্না রাত, বোধহয় পূর্ণিমা। আমি ফেলুদার পাশে গিয়ে দাঁড়ালাম। এটা বাড়ির পেছন দিক। ফেলুদা বলল, একটা পুকুর টুকুর গোছের কিছু আছে বলে মনে হচ্ছে ডান দিকটায়। ঘন গাছপালার ফাঁক দিয়ে দূরে জল চিকমিক করছে, সেটা আমিও দেখেছি। এক টানা ঝিঁঝি ডেকে চলেছে। তার সঙ্গে এই মাত্র যোগ হল শেয়ালের ডাক। আমার মনে হলো, এত নির্জন জায়গায় এর আগে কখনো আসিনি। জানলা দিয়ে ঠান্ডা হাওয়া আসছিল। ফেলুদা পাল্লা দুটো বন্ধ করতেই একটা মোটরের আওয়াজ পেলাম। এটা অন্য গাড়ি, সেই বিশাল প্রাচীন আমেরিকান গাড়ি নয়। বিশ্বনাথ মজুমদার এলেন বলে মনে হচ্ছে, ফেলুদা মন্তব্য করল। তার মানে এবার খেতে ডাকবে। সত্যি বলতে কি, বেশ খিদে পেয়ে গিয়েছিল। একটায় ট্রেন ধরবো বলে সকালে খেয়ে বেরিয়েছি। পথে রানাঘাট স্টেশনে অবশ্যই মিষ্টি আর চা খেয়ে নিয়েছিলাম। হয়তো এমনিতে খিদে পেত না, কারণ ঘড়িতে বলছে সবেমাত্র 8টা বেজেছে। কিন্তু এখানে তো আর কিছু করার নেই। এমনকি লণ্ঠনের আলোতে বইও পড়া যাবে না। তাই মনে হচ্ছিল খেয়ে দিয়ে কম্বলের তলায় ঢুকতে পারলে মন্দ হয় না। এতক্ষণ খেয়াল করিনি, এবার দেখলাম আমাদের ঘরের দেয়ালে একটা ছবি রয়েছে, আর ফেলুদা সেটার দিকে চেয়ে আছে। ফটো নয়, আঁকা ছবি, আর বেশ বড়। সেটা যে কালীকিঙ্কর বাবুর পূর্বপুরুষের ছবি তাতে কোনো সন্দেহ নেই। খালি গায়ে বসে আছেন বাবু চেয়ারের ওপর। পাকানো গোঁফ, কাঁধ অব্দি লম্বা চুল, টানা টানা চোখ, আর বিরাট চওড়া কাঁধ। মুগুর ভাজা কুস্তি করা শরীর। ফিস ফিস করে বলল ফেলুদা, মনে হচ্ছে ইনি সেই প্রথম ডাকাত জমিদার। বাইরে পায়ের শব্দ। আমরা দুজনেই দরজার দিকে চাইলাম। গোকুল বাইরে একটা লণ্ঠন রেখে গিয়েছিল, আর আলোটা ঢেকে প্রথমে একটা ছায়া ঘরের মেঝেতে পড়ল, আর তারপর একটা অচেনা মানুষ চৌকাঠের বাইরে এসে দাঁড়ালো। ইনি কি বিশ্বনাথ মজুমদার? না, হতেই পারে না। খাটো করে পরা ধুতি, গায়ে ছাই রঙের পাঞ্জাবি, ঝোঁপো গোপ, আর চোখে পুরু চশমা। ভদ্রলোক গলা বাড়িয়ে ভরু কুচকে বোধহয় আমাদের খুঁজছেন। কিছু বলবেন রাজেনবাবু? ফেলুদা প্রশ্ন করল। ভদ্রলোক যেন এতক্ষণে আমাদের দেখতে পেলেন। এবার সর্দি বসা গলায় কথা এলো। ছোটবাবু ফিরেছেন, ভাত দিতে বলেছি। গোকুল আপনাদের খবর দেবে। রাজেনবাবু চলে গেলেন।